মাই ডিয়ার স্টুডেন্টস, এসএসসি পরীক্ষায় বিভিন্ন ধরনের ট্যাগ কোশ্চেন আসে। তো সেই ট্যাগ কোশ্চেনের ভিতরে সবচেয়ে যেগুলো একটু ক্রিটিক্যাল, জটিল, সেগুলো আমি আজকে দেখাবো। আমি বোর্ডে কতগুলো সেন্টেন্স লিখেছি, 10টা সেন্টেন্স লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। তো প্রথম সেন্টেন্সটা আছে সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এইখানে সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে বাক্যের শেষে আছে এস। আর সেকেন্ড সেন্টেন্সে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম। এখন আমরা উত্তর কি লিখব? যেহেতু এখানে বাক্যের শেষে এস বাই এস আছে, এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে ডাজেন্ট ইট। এখন কেন ইট হয়েছে? এখানে সোলো অ্যান্ড স্টেডি, সোলো অর্থ কি দৃঢ়, স্টেডি অর্থ স্থির, দুইটা কিন্তু এক জাতীয় বিষয়কে বোঝানো হয়েছে। এজন্য সোলো অ্যান্ড স্টেডি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। এজন্য এটা যেহেতু একটা বস্তুবাচক বিষয়, এজন্য তার প্রোনাউন হবে কি? ইট। এই কারণে এখানে ডাজেন্ট ইট হয়েছে। এখন ডাজেন্ট হওয়ার কারণ কি? বাক্যের শেষে এস বাই এস আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এজন্য বাক্যের শেষে কি হয়েছে? ডাজেন্ট হয়েছে। ক্লিয়ার? পরের সেন্টেন্সটা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন এখানে ওইটা হয়েছিল এস ভার্বের শেষে, এখানে কিন্তু ভার্বের শেষে এস হয় না। এর কারণ কি? আমি কারণটা বলছি। টাইম অ্যান্ড টাইড, টাইম হচ্ছে সময়, অর্থ হচ্ছে সময়, টাইড অর্থ কি? স্রোত। সময় এবং স্রোত দুইটা কিন্তু আলাদা বিষয়। যদি কোনো আলাদা উপত্য কোনো বিষয়কে এর দ্বারা যুক্ত করে বা যুক্ত হয়, তাহলে ওটা কি হয়? প্লুরাল হয়। কি হয়? প্লুরাল। এজন্য এখানে কি হয় নাই? ভার্বের সাথে এস হয় নাই। অর্থাৎ এই যে টাইম অ্যান্ড টাইড, এই টাইম অ্যান্ড টাইড এই অংশটুকু কি? প্লুরাল হয়েছে। এজন্য ভার্বের সাথে এস হয়নি। এজন্য কি হবে? যেহেতু টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম, এখানে নাম রয়েছে, তাহলে ডু দে। আমি আবারও বলছি, এটার উত্তর ডু দে হবে, কারণ এখানে যেহেতু নাম রয়েছে অথবা এটা নেগেটিভ। দে হয়েছে টাইম অ্যান্ড টাইড, এটা দুইটা আলাদা উপত্যকে বোঝানো হয়েছে, সে প্লুরাল। এখানে এটা সাবজেক্ট হিসেবে, এই টাইম অ্যান্ড টাইডের সাবজেক্ট হিসেবে এখানে দে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো, পরের সেন্টেন্স আছে she put the book on the table। এইখানে she put, আর এখানে রয়েছে he reads the book। পরের সেন্টেন্সে রয়েছে তুবা read the story। আগে সেন্টেন্সগুলো দেখি। এখানে দেখো she থাকা সত্ত্বেও, she কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এখানে ভার্বের সাথে কি হওয়ার কথা? এস বাই এস হওয়ার কথা, কিন্তু এখানে এস বাই এস যোগ হয়নি। কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্ম কি এক, এর কোনো পরিবর্তন নাই। সেরকম একটা ভার্ব হচ্ছে পুট। she put the book on the table। এখানে যেহেতু পুট রয়েছে, তাহলে এই পুটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা ভার্বের পাস্ট ফর্ম অর্থে ব্যবহৃত হয়েছে এখানে, কারণ পুটের তিনটা ফর্ম কিন্তু এক। কারণ কি? she থাকা সত্ত্বেও এস বাই এস কিন্তু এখানে যোগ হয়নি। এস বাই এস এখানে যোগ হয়নি, যার কারণে এটা পাস্ট ফর্ম। এর জন্য কি হবে? এটা ভিতরে নট নাই বিদায় নট, ডিডেন্ট শি হবে এটার উত্তর। এখন দেখো ডিডেন্ট হয়েছে কেন? এটা ভার্বের পাস্ট ফর্ম, নট নাই, যার কারণে ডিড নট হবে, ডিডেন্ট শি। আশা করি বুঝতে পারছো। পরের সেন্টেন্সটা দেখো, হি রিডস দা বুক। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও, এখানে ভার্বের সাথে কি হয়েছে? অ্যাজ এস হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে ভার্বের শেষে কি হয়েছে? এস হয়েছে। এখানে কি হবে? ডাজেন্ট হি। আর যদি আমি আবার বলছি, যদি এখানে এস না থাকতো, তাহলে হি রিড দা বুক, তখন কি হতো? তখন এটা হতো কি? ডিডেন্ট হি হতো। কারণ কি? তখন এই ভার্বটা রিড ভার্বের তিনটা ফর্ম কিন্তু এক, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই। প্রেজেন্ট ফর্ম উচ্চারণ হবে আর ই রিড, আর পাস্ট ফর্মে পাস্ট পার্টিসিপল ফর্ম উচ্চারণ হবে রেড। দেখবা যে ইংলিশ খবর তোমরা যদি শোনো, তাহলে দেখবা দা নিউজ ইজ রেড বাই, এখানে বলে কিন্তু এভাবে। যাই হোক, পরের সেন্টেন্সে পাস গেল 4, এখন পাস তুবা রিড দা স্টোরি। এখানে ছিল রিড, এখানে ছিল রিডস, এখানে কি হয়েছে? রিড, তাই না? এখানে রিড, এখানে কিন্তু তুবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস নাই। অতএব এখানে এই রিডটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাস্ট টেন্স, V2। এটা কি? V2 অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তুবা ওই গল্পটি পড়েছিল, তো এখন তুবা কি
ফেমিনিন জেন্ডার, এখানে কি হবে she, didn't she। এখন ডিড হলো কেন? আগের সেন্টেন্সে ডাজ হয়েছে, এখানে ডিড হয়েছে, কারণ কি এখানে কিন্তু এই ডিডটা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে টু বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এসএস কিন্তু যুক্ত হয়নি। পরের সেন্টেন্স নাম্বার 6, দে, এখানে একটা ডি দেওয়া আছে, এখানে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফুটবল, দে উড প্লে ফুটবল। এইখানে ডির পরে মাথায় রাখবা, সবাই খেয়াল করবা পরীক্ষার হলে, যেখানে যদি ডি সাবজেক্টের পরে, যে কোনো সাবজেক্টের পরে একটা অ্যাপোস্ট্রফি থাকবে, সেই অ্যাপোস্ট্রফির পরে যদি ডি থাকে, ডি আমি আবার বলছি ডি, ডির পরে যদি দেখো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, কি রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন এই ডিটা মানে হচ্ছে গুড। এই ডিটা মানে কি? এই ডিটা মানে কি গুড, WOUL ডি, গুড। তখন এটা তো নেগেটিভ নাই কোথাও, তাহলে উত্তর হবে কি নেগেটিভ, উডেন্ট, উডেন্ট যে থাকলে যে সাবজেক্ট যা থাকবে সেটা হবে। আশা করি বুঝতে পারছো যে ডির পরে এটাকে এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, গুডটাকে এখানে সংক্ষিপ্ত আকারে ডি দিয়ে উপস্থাপন করা হয়েছে। এটা বুঝতে হবে, কারণ একটুখানি ভুলের কারণে কিন্তু একটা মার্ক কাটা যাবে। একটা মার্ক জীবনের কিন্তু একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা মার্ক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হি, এখানে ডি আছে আর এখানে আছে কুকড। এইখানে ডিটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাড অর্থে ব্যবহৃত হয়েছে। এই ডি হচ্ছে হ্যাড, এই ডি মানে কি হ্যাড, কারণ কি এই ডি ঠিক পরেই রয়েছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি তোমরা পরীক্ষার হলে কোশ্চেন এভাবে দেখো যে এই ডি পরে এখানে V3 রয়েছে, তাহলে বুঝতে হবে এটা কি হ্যাড। তাহলে এর উত্তর হবে কি হ্যাডেন্ট, সরি কি হবে হ্যাডেন্ট, এই শব্দটা ছিল কি হি, হি, বুঝতে পারছো? পরের সেন্টেন্স দেখো, হিমেল ইজ, এখানে এস রয়েছে নাম্বার 8, হিমেল এস, এখানে হচ্ছে ডান, তাহলে এখানে এসটা মানে কি হ্যাজ, এই এসটা মানে কি হ্যাজ। এখন কি আমরা এটা হ্যাজ আমরা বুঝবো, যদি দেখো যে এস এর পরে V3 রয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তখন কি হবে এসটা কি করতে ব্যবহৃত হবে? হ্যাজ অর্থে ব্যবহৃত হবে। তখন এস মানে হচ্ছে হ্যাজ, এইচ এ এস, হ্যাঁ এই এইচ এ হাটাকে বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে লোভ চিহ্ন, অ্যাপোস্ট্রফি বাংলা হচ্ছে লোভ চিহ্ন, এই লোভ চিহ্নটা দিয়ে কিন্তু এখানে এস দিয়েছে। আর এস এর ঠিক ডান পাশে যদি V3 থাকে তাহলে এস হচ্ছে হ্যাজ। এখন তার উত্তর হবে কি হ্যাজেন্ট, হ্যাজেন্ট, ইমেল পুরুষ, এর জন্য কি হি। পরের সেন্টেন্সটা দেখো, শি ইজ মেকিং এ বাস্কেট, কে হি ইজ মেকিং এ বাস্কেট। এইখানে এস এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, যদি দেখো যে এস এর পরে ভার্বের সাথে আইএনজি আছে বিয়নের সাথে বা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, তখন এই এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে কি ইজ, এসটা কি ইজ। তাহলে এখানে কি হবে ইজেন্ট শি। এরপরে সর্বশেষ যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট এ পিটি। এখানে কোনো সাবজেক্ট নাই, কিছু নাই, এখানে কোনো ভার্ব নাই, তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব? তোমাকে মনে মনে এখানে একটা কি দিয়ে দিবা, ইনভার্টেড কমা দিয়ে দেবা। অর্থাৎ এখন একটা উপাত্ত হয়েছে, একটা বস্তুকে বোঝানো হয়েছে, তাহলে এটার পিছনে একটা ভার্ব রয়েছে ইট, একটা সাবজেক্ট আছে ইট, এবং একটা ভার্ব রয়েছে কি ইজ। তাই ইট ইজ, দেখো হোয়াট এ পিটি, এইটার পিছনে একটা কি রয়েছে সাবজেক্ট রয়েছে ইট এবং ভার্ব রয়েছে ইজ। এটা কাল্পনিক, এখানে এটার উত্তর হবে কি ইজেন্ট ইট, ইজেন্ট ইট। আবার এরকম যদি কোনো বস্তু থাকে, দেখো এরকম কোনো একটা প্রোনাউন আছে এভাবে দেয়া, ইনভার্টেড কমা দ্বারা, সিঙ্গেল ইনভার্টেড কমা দ্বারা আছে, হি ইজ এ প্রোনাউন, প্রো এন ইউএন। এই জাতীয় শব্দ যদি থাকে, এরকম থাকে, আটকানো আবদ্ধ থাকে, তখন সেটা একটাকে বোঝানো হবে, তখন তার প্রোনাউন কি হবে ইট। তাহলে এখানে কি হবে উত্তর কি হবে ইজেন্ট ইট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।